থ্যাংক ইউ এভরিওয়ান। আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাকে চিনো এবং যারা আমাকে চিনো না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা আমি চেষ্টা করব নাম্বার কনভার্টিং সিস্টেমটা তোমাদেরকে পরিপূর্ণভাবে একই ভিডিওতে শিখিয়ে দেওয়ার জন্য। আমি বিষয়টা স্পষ্ট করে বলছি, তোমরা যারা এইচএসসি লেভেলের ছাত্রছাত্রী আছো এবং আলিম ক্লাসের ছাত্রছাত্রী আছো, তোমরা জানো আইসিটি বিষয়টা তোমাদের কম্পালসারি একটা বিষয় এবং বেশিরভাগ শিক্ষার্থীরা আইসিটি কে মূলত ভয় করে এই তৃতীয় অধ্যায় অর্থাৎ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতির পরিবর্তনের সূত্রগুলোর কারণে। অনেকে সূত্রগুলো জানে না, নাম্বারগুলো পরিবর্তন করতে পারে না। এই কারণে আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে কিভাবে সংখ্যাগুলো পরিবর্তন করতে হয়। মোট সংখ্যা পদ্ধতিতে মোট 4 ধরনের সংখ্যা আছে। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এগুলাকে পারস্পরিক মোট 10 ধরনের পরিবর্তন করা যায়। আমি আবারও বলছি, সংখ্যা পদ্ধতিগুলো 4 প্রকার, কিন্তু এগুলাকে মোট 10 প্রকারে পরিবর্তন করা যায়। অর্থাৎ মোট 10 রকমের পরিবর্তনই পরীক্ষায় আসে। তবে পরীক্ষায় একটাই অঙ্ক আসবে, 10 প্রকারের পরিবর্তন সবগুলো আসবে না। ঠিক কোনটা আসবে সেটা তো আর আমরা জানি না, যার কারণে আমাদেরকে সবগুলোই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে সূত্রগুলা কিভাবে সংখ্যা পরিবর্তন করবে, সকল সূত্র, টিপস এন্ড ট্রিক্স সবটাই শিখাবো। এবং শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো, তাহলে আমি ইনশাআল্লাহ 100% তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে আজকের এই ভিডিও থেকে এইচএসসি লেভেলের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পরিবর্তনের সকল সূত্র, সংখ্যা পরিবর্তনের সকল টিপস, সকল ফর্মুলা তুমি ইনশাআল্লাহ জেনে যাবে। আজকের পরে তোমার সংখ্যা পদ্ধতির সংখ্যা পরিবর্তন নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আমি এই স্লাইডে সংখ্যা পরিবর্তনের সূত্র দেখিয়েছি। দেখো, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। এখন দেখো, এই 3টা সূত্র আমি একসাথে লেখার কারণ হলো এই 3টা সূত্র একটার সাথে একটা মিল আছে। বইতে কিন্তু এইভাবে সাজানো গুছানো তোমরা পাবে না। আমি এগুলা বই থেকে বাছাই করে যে সূত্রগুলো একটার সাথে একটা মিল আছে এগুলোকে একসাথে দিচ্ছি। দেখো, ডেসিমালকে যখন বাইনারি করবা, পূর্ণাংশ 2 দ্বারা ভাগ, ভগ্নাংশ 2 দ্বারা গুণ। কারণ কি? কারণ বাইনারির বেস হচ্ছে 2, তোমরা জানো এটা। ডেসিমালকে অক্টাল করতে গেলে তখন পূর্ণাংশ 8 দ্বারা ভাগ, ভগ্নাংশ 8 দ্বারা গুণ। কারণ অক্টালের বেস হচ্ছে 8। সেম হেক্সাডেসিমাল করতে গেলে 16 দ্বারা ভাগ, 16 দ্বারা গুণ। তোমরা প্রয়োজনে এই সূত্রটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এরপর দেখো, আমি আগে ডেসিমালকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করার সূত্র দেখাইছিলাম। এবার ঠিক তার উল্টোটা, বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। এখানে দেখো একটাই সূত্র, আর সূত্রটা হচ্ছে স্থানীয় মান ইনটু বেস টু দি পাওয়ার n। এবার স্থানীয় মান ইনটু বেস টু দি পাওয়ার n, এই সূত্রটা ব্যাখ্যা করে বুঝাবো তোমাদেরকে যখন অঙ্ক করব তখন। আপাতত সূত্রটা মুখস্থ করো। এরপরে অক্টালকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে গেলে আমরা অক্টালকে বলি 3 বিটের সংখ্যা। এই কারণে অক্টালের প্রতিটি সংখ্যাকে 3 বিট বাইনারিতে রূপান্তর করতে হয়। আর হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, প্রতিটি সংখ্যাকে 4 বিট বাইনারি মানে রূপান্তর করতে হয়। এই কারণে হেক্সাডেসিমালকে বলা হয় 4 বিটের সংখ্যা। আমি আবারও বলতেছি, ডেসিমালকে বলে 10 ভিত্তিক সংখ্যা, বাইনারিকে বলে 2 ভিত্তিক সংখ্যা, অক্টালকে বলে 8 ভিত্তিক সংখ্যা, হেক্সাডেসিমালকে বলে 16 ভিত্তিক সংখ্যা। কারণ এদের বেস হচ্ছে ডেসিমালের বেস 10, বাইনারির বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16। কিন্তু এই যে একটু আগে বললাম অক্টালকে 3 বিটের সংখ্যা বলা হয়, কারণ অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে গেলে কম্পিউটার প্রত্যেকটা সংখ্যাকে 3 বিটে রূপান্তর করে। এই কারণে আমরা এটাকে 3 বিটের সংখ্যা বলি। হেক্সাডেসিমাল সংখ্যাকে কম্পিউটার যখন বাইনারিতে রূপান্তর করে তখন প্রতিটি সংখ্যাকে 4 বিটে রূপান্তর করে। এই কারণে আমরা হেক্সাডেসিমালকে বলি 4 বিটের সংখ্যা। আর অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সাডেসিমাল করা যায় না। তোমরা আমার মাউসের কার্সরটা দেখো, হেক্সাডেসিমালকে তুমি সরাসরি অক্টালকে তুমি সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবে না। এর জন্য তোমাকে সহযোগিতা নিতে হবে অক্টাল টু বাইনারি। এবং বাইনারিটা আমরা জানি, অক্টালকে বাইনারি করতে হলে 3 বিট মানে রূপান্তর করতে হয়। এবার এই 3 বিট মানগুলোকে ভেঙে 4 বিটে রূপান্তর করতে হবে। 4 বিটে রূপান্তরিত মানটাকে এবার হেক্সাডেসিমালে রূপান্তর করবে।
আর হেক্সাডেসিমালকে যখন অক্টাল করবা ঠিক তার আগের লাইনের উল্টোটা, একদম উল্টো। হেক্সাডেসিমাল থেকে প্রথমে 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে, 4 বিট মানটাকে ভেঙে 3 বিটে রূপান্তর করতে হবে, এরপর এটাকে আমরা অক্টাল মান বসিয়ে দিলে হেক্সাডেসিমালটা অক্টাল হয়ে যাবে। তো আমি আবারও দেখাই, এখানে 3 ধরনের পরিবর্তন আছে। এখানে আছে এই 3 ধরনের 6, 7, 8, 9, 10, এই 10 প্রকারের পরিবর্তন আছে, এর বাইরে নাই। এর বাইরে পরীক্ষা আসবেও না, আর আসার তো কোনো চান্সই নেই, যেহেতু এর বাইরে আর কোনো অঙ্কই নেই। এবার আসো আমরা একটা সংখ্যা পরিবর্তন করব, দেখি কিভাবে পরিবর্তন করে। কনভার্টেড টু বাইনারি ফ্রম ডেসিমাল, অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। পরীক্ষা এভাবে দিয়ে দেওয়া থাকবে যে 40.75, 40.75, ব্র্যাকেটের বাইরে ছোট্ট করে একটা টেন দেওয়া, মানে হলো এটা ডেসিমাল সংখ্যা, আর সমান চিহ্ন দিয়ে ডান পাশে লেখা আছে B2, মানে বাইনারিতে রূপান্তর করো। অর্থাৎ এখানে তোমাকে সাংকেতিকভাবে বোঝানো হচ্ছে 40.75 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো। আর আমরা সূত্রটা শিখছি 40.75, এখানে পূর্ণাংশ হলো 40 আর ভগ্নাংশ হলো 0.75। এবার তোমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশ নিশ্চয় বুঝছো। দশমিক সংখ্যা এটাকে বলা হয় দশমিক বিন্দু, আর আইসিটির ভাষায় এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আমরা এখানে রেডিক্স পয়েন্টই বলবো, কারণ ডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যা বলা হয়। তো আমরা ডেসিমাল সংখ্যাকে যদি দশমিক সংখ্যা বলি, আবার এটাকে যদি দশমিক বিন্দু বলি, তো সো উই ক্যান কনফিউজড, আমাদের কনফিউশন তৈরি হতে পারে। তাহলে রেডিক্স পয়েন্টের আগের অংশটা পূর্ণাংশ, আর রেডিক্স পয়েন্টের পরের অংশটা হলো ভগ্নাংশ। তো আমরা ভগ্নাংশটাকে 2 দিয়ে ভাগ করতেছি, দেখো 2 দিয়ে 40কে ভাগ করলাম, 20 দুগুণে 40, ভাগফল মিলে গেলে তখন আর ভাগশেষ থাকে না, ভাগশেষ না থাকলে 0 দিতে হয়। 2 দিয়ে আবার 20কে ভাগ করলাম, 10 দুগুণে 20, ভাগশেষ নাই। 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10, ভাগশেষ নাই। তোমরা খেয়াল করবা, কোন সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করার পর ভাগফল যদি মিলে যায়, দশমিক না আসে, তোমরা ক্যালকুলেটরে যোগটা করিও। দশমিক যদি না আসে তখন ভাগশেষ থাকবে না, 0। এবার 2 দিয়ে আমরা 5কে ভাগ করব। আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে ভাগটা দেখাই এখন, একটু খেয়াল করো। আমার ক্যালকুলেটরটা লোড হচ্ছে। 2 দিয়ে আমরা এখন 5কে ভাগ করব। হ্যাঁ, 2 দিয়ে আমরা 5কে যখন ভাগ করব কি হবে দেখি। এই যে 5 ভাগ 2, হ্যাঁ, সমান চিহ্ন দেওয়ার পরে কত আসছে? 2.5। আমরা 2.5 এর মধ্যে এই 2টা হলো ভাগফল, আর 0.5 এটা হলো ভাগশেষ। এবার 2 দিয়ে 5কে ভাগ করার পরে 2 হয়েছে, এখন ভাগশেষ 1। এটা আমরা কিভাবে পেলাম? দেখো ভাগশেষটা কিভাবে বের করি আমি। এই যে মনে করো 2 দিয়ে 5কে ভাগ করছি, আর কত ভাগফল কত পাইছি? 2। তাহলে 2 দুগুণে কত হচ্ছে? 4। আর এখানে আছে কত? 5। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1। এই 1টা হলো আমাদের ভাগশেষ। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। 2 দিয়ে 2কে ভাগ করার পর 2 দুগুণে 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে আর 1, এই 1টা হলো ভাগশেষ। সব সময় মনে রাখবা, ভাগফল ভাগশেষ 0 হলে সেটাও লিখতে হবে, ভাগশেষ 1 হলে সেটাও লিখতে হবে, কারণ এই ভাগশেষটাই আমাদের উত্তর। এবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 একে 2, ভাগশেষ নাই। 2 দিয়ে 1কে ভাগ করলে ভাগ করা যায় না, 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, এই কারণে ভাগফল হবে 0। তাহলে একটা কি হবে? একটা ভাগশেষ হিসেবে থেকে যাবে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে যেগুলো আমরা ভাগশেষ 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেগুলো রেখে এসেছি, এগুলাই কিন্তু আমাদের বাইনারি সংখ্যা, অর্থাৎ 40-এর বাইনারি মান। কিন্তু এগুলোকে সাজাতে হবে নিচের দিক থেকে উপরের দিকে তীর চিহ্ন দিয়ে আমি বুঝাইছি। প্রথমে লিখতে হবে 101000, কারণ এমএসবি হচ্ছে ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবিটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা হলো 1, আর সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা হলো একদম লাস্টেরটা 0। আমাদের পূর্ণাংশের কাজ শেষ, কিন্তু উত্তর এখনো হয় নাই, যেহেতু আমাদের ভগ্নাংশের কাজ রয়ে গেছে। ভগ্নাংশ কত ছিল? 0.75। এই যে 0.75, আমি ক্যালকুলেটর দিয়ে আবার তোমাদেরকে গুণ করে দেখাই। এই যে আমি লিখলাম 0, আগে এটা ক্লিয়ার করে নেই। লিখলাম 0.75, এটাকে কত দিয়ে গুণ করলাম? 2 দিয়ে। 2 দিয়ে গুণ করার পর গুণফল কত পাইছি? দেখো গুণফল কত আসছে? 1.5। এই যে 1.5 মানে হলো 1.50। আমরা এটা স্ট্যান্ডার্ড নিয়ম, দশমিকের পরে 2 সংখ্যা লিখলে দেখতে সুন্দর দেখায়।
এই কারণে আমরা 1.5 মানে 1.50 লিখছি। এবার কি করব, আমাদের গুণফলটা 0.75 কে 2 দিয়ে গুণ করার পর 1.50 পাইলাম। একটা হলো পূর্ণাংশ আর 0.50 এটা হলো ভগ্নাংশ। পূর্ণাংশটাকে আমরা ডান পাশে রেখে যাব এবং ভগ্নাংশটাকে নিয়ে যাব নিচে। নিচে নেওয়ার পর এটাকে আবারও 2 দিয়ে গুণ করব। আবারও 2 দিয়ে গুণ করার পর পাইছি 1.00। একটা হলো পূর্ণাংশ আর 0.00 হলো ভগ্নাংশ। একটাকে আমি ডান পাশে রেখে দিলাম। আর দশমিকের পরের অংশটা নিচে নামিয়ে আবার 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করার পর 0.00। যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ সব জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে গুণ করতেই থাকতে হবে। অর্থাৎ আমরা একটা সংখ্যাকে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় পূর্ণাংশকে ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ না ভাগফল জিরো আসে। আর ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করব। কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ না পূর্ণাংশ এবং ভগ্নাংশ সব জিরো না হয়। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে কিছু সংখ্যা তো আছে অসীম এবং অনাবৃত দশমিক সংখ্যা। এই ধরনের সংখ্যাগুলো দশমিকের পরে শেষ হতে চায় না। ক্যালকুলেটরের ডিজিট গুলা শেষ হয়ে যায় কিন্তু এই দশমিকের পরে সংখ্যা শেষ হয় না। ওই ধরনের অসীম এবং অনাবৃত দশমিক সংখ্যাগুলোকে আমরা একটা নির্দিষ্ট সময় পরে কি করব, এটা শেষ করে দিব। 3 ডিজিট বা 4 ডিজিট পরে থেমে যাব। কিছু ভাগশেষ থেকে যাবে, আমরা আনসার লিখে ফেলবো এবং আনসারের ডান পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দিব প্রায়। এরকম হয়, তুমি 100কে 3 দিয়ে ভাগ করো, এই ভাগ জীবনেও নিঃশেষ হবে না, এটা চলতেই থাকবে। এগুলাকে আমরা অসীম এবং অনাবৃত দশমিক সংখ্যা বলি। হ্যাঁ, তো দেখো আমাদের 40.75 এটাকে বাইনারিতে রূপান্তর করার পর কত পেলাম? এই যে 1010000। তারপর দশমিকের পরে কত পেলাম? 11। আবার একটা জিনিস খেয়াল করো, দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা সাজাইছি নিচের দিক থেকে উপরের দিকে, আর দশমিকের পরের সংখ্যাগুলোকে সাজাইছি উপরের দিক থেকে নিচের দিকে। এটাই নিয়ম। দশমিকের পরের এই সংখ্যাগুলা ম্যাক্সিমাম সিগনিফিকেন্ট বিট মানে সর্বোচ্চ গুরুত্ব সংখ্যা হলো প্রথমটা একদম উপরেরটা, আর সবচেয়ে কম গুরুত্ব সংখ্যা হলো একদম নিচেরটা। তো ক্রসটা আমরা কেন লিখি নাই? কারণ এখানে তো কোনো কাজ নাই, মানে পূর্ণাংশ ভগ্নাংশ সব যখন জিরো হয়ে যাবে আমাদের অঙ্ক শেষ। এই ক্রসটা লেখার দরকার নেই, ক্রসটা লিখিও না। বলতে পারো যে তাহলে স্যার আপনি কেন এই জিরো জিরোটা দেখাইলেন? তুমি এটা না দেখালেও পারো, কিন্তু এটা দেখাই আমরা এই জন্য যে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে, নিঃশেষ। মানে এটাতে আর কিছু অবশিষ্ট থাকার সম্ভাবনা নাই। অর্থাৎ এই অঙ্কটা একদম নিঃশেষে রূপান্তরিত হয়ে গেছে। এখানে আর প্রায় লেখার দরকার নেই। এই মানটা একদম অ্যাপ্রক্সিমেটলি সঠিক মান, এখানে প্রায় বলার কোনো অবকাশ নাই। এবার দেখো, ঠিক একই সংখ্যাটাকে আমি একটু আগে দেখো তোমাদেরকে দেখাই। আগে যে সংখ্যাটাকে ডেসিমাল থেকে বাইনারি করছি, বাইনারি করার পরে এই মানটা পাইছি। এখন ঠিক বাইনারিটাকে আবার ডেসিমাল করব, তাইলে আমরা একই উত্তর পাবো। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? দুটা নিয়ম শেখা হবে এবং আমাদের মনে কনফিডেন্ট আসবে যে আমি অঙ্কটা যে করলাম এটা শুদ্ধ। কারণ যে সংখ্যাটাকে ডেসিমাল করার পর 101 তিনটা জিরো, রেডিক্স পয়েন্ট 11 পাইছি, ওই সংখ্যাটাকে আবার ডেসিমাল করলে 40.75 পেয়ে গেছি। তার মানে আমার উত্তর সঠিক। এবার দেখো, আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিই, কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে হলে সূত্র হলো স্থানীয় মান ইন্টু বেস টু দি পাওয়ার n। এই স্থানীয় মানগুলো সর্বোচ্চ গুরুত্ব সংখ্যা 1, তারপর যথাক্রমে ডান দিকে যাবে। আমি এগুলো উপরের দিক থেকে নিচের দিকে লিখছি। হ্যাঁ, কেউ কেউ পাশাপাশিও লেখে, তুমি পাশাপাশি লিখলেও পারো, উপরে নিচে লিখলেও পারো। এতগুলো সংখ্যা যখন পাশাপাশি লিখবে তোমাকে ব্র্যাকেট ব্যবহার করতে হবে এবং হয়তো তোমাদের খাতায় এক লাইনে ধরবে না, পরের লাইনে চলে যাবে। ওটা আমার কাছে ঝামেলা মনে হয়, যার কারণে আমি এই ঝামেলাটা অ্যাভয়েড করি। আমি উপরের দিক থেকে নিচের দিকে লিখি, তাইলে গুণ করতেও সুবিধা, আর গুণ করার পরে এই সংখ্যাগুলোকে আবার যোগ করতে হয়, যোগ করতেও সুবিধা। দেখো আমি স্থানীয় মানগুলো লিখছি এদিক থেকে এদিকে, তোমরা মাউসের দিকে খেয়াল করো। 101 তিনটা জিরো, তারপরে দিলাম রেডিক্স পয়েন্ট, তারপরে 11। এবার এগুলা সবগুলাকে গুণ করছি 2 দিয়ে, কারণ আমাদের সূত্র হলো স্থানীয় মান ইন্টু বেস। বেসটা কি? বাইনারির বেস হচ্ছে 2, স্থানীয় মান ইন্টু বেস। এরপরে পাওয়ারটা ছিল n, স্থানীয় মান ইন্টু বেস টু দি পাওয়ার n। হ্যাঁ, n এর মান কিভাবে দেব? আগে দেখবো যে আমাদের দশমিক বিন্দু কোথায় আছে। দশমিক বিন্দু আছে এখানে। আমাদের পূর্ণাংশ শুরু এককের ঘর হলো এই দুইটা, এককের ঘরে পাওয়ার দিব 0, তারপরে
উপরেরটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। এদিকে যদি উপরে আরো সংখ্যা থাকতো 6, 7, 8, 9, 10 এভাবে আমরা দিতেই থাকতাম যতগুলো সংখ্যা থাকতো। আর দশমিকের পরের সংখ্যাগুলোকে পাওয়ার দেওয়ার সময় স্থানীয় মান ইনটু বেস টু দি পাওয়ার n। n মানে তো হলো অগণিত সংখ্যা, যে কোনো মান। দশমিকের পরের সংখ্যাগুলো পাওয়ার হয় -1, -2, নিচের দিকে যদি আরো থাকে -2, -3, -4, -5 এভাবে। এবার আমরা গুণটা তোমাকে করে দেখাই কিভাবে আমি গুণটা করছি। দেখো, এখানে আমার একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, দেখি সাইন্টিফিকটা কোথায়। হ্যাঁ, সাইন্টিফিক ক্যালকুলেটরটা আমি নিয়ে আসি। সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে পাওয়ার গুলো দিতে সুবিধা। হুম, এই সাইন্টিফিক ক্যালকুলেটরটা দিলাম। হ্যাঁ, তাহলে প্রথমে আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এই যে পাওয়ার 2 টু দি পাওয়ার কত 5 দিলাম। এবার সমান চিহ্ন দেওয়ার পর কত হয়েছে 32। এবার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান 0। যখন বেসটা মানে স্থানীয় মানটা যখন 0 হবে, 2 টু দি পাওয়ার 4 এর মান যাই আসুক না কেন 0 এর সাথে গুণ করলে সেটা 0 হয়ে যাবে। এটা ট্রাই করার দরকার নাই। তোমরা যখন দেখবা যে বাম পাশে একটা 0 আছে, যতগুলা বাম পাশে 0 আছে এগুলার ডান পাশে বেস টু দি পাওয়ার n এর মান যতই হোক না কেন, স্থানীয় মান যদি 0 হয় এটার মান 0ই হবে। এবার এখানে 1 ইন্টু 2 কিউব, এটা আমরা দেখি। 1 ইন্টু 2 কিউব, তোমরা এই গুণগুলা অনেকে মুখে মুখেও করে ফেলতে পারবে। এটা সহজ। 1 ইন্টু 2 কিউব, কিউব মানে হলো পাওয়ার 3। হ্যাঁ, এখানে কিউব মানে হলো পাওয়ার 3। হ্যাঁ, এবার কত হইলো 8। এরপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, জিরো গুলো আমরা দেখাচ্ছি না, এগুলো দেখাতে হয় না। 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, -1টা ক্যালকুলেটরে লিখতে গেলে কিছু কিছু ক্যালকুলেটরে ব্র্যাকেট ব্যবহার করতে হয়, নাইলে হয় না, ব্র্যাকেট ব্যবহার করতে হয়। হ্যাঁ, তারপরে কত হইলো 0.5, দেখছো। এবার 1 ইন্টু 2 স্কোয়ার, এটা এটা দেখি আমরা। 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 মাইনাস, ব্র্যাকেট দেবো, তারপরে দেবো -2, এখন ব্র্যাকেটটা ক্লোজ করবো। কত আসছে আমাদের উত্তরটা বের হচ্ছে, আমাদের ক্যালকুলেটরে দেওয়ার সময় বলছিল 1 ইন্টু 2 টু দি পাওয়ার, আবার দিব ব্র্যাকেট, তারপরে দিব মাইনাস, তারপরে দিব 2, ব্র্যাকেটটা ক্লোজ করবো। আবার সমান চিহ্ন দিব, এই যে 0.25। আবার সবগুলো সংখ্যাকে আমরা যোগ করে ফেলবো, দেখি আমরা সবগুলো সংখ্যা যোগ করে কত হয়। আসলে কত হয়েছি 32। আমি জিরোগুলোকে দিব না, কারণ জিরো যোগ করলে বাড়েও না কমে না। তারপর আছে কত 8, তারপর আবার আছে কত, আবার আছে 0.50, 0.50, তারপর আবার যোগ করবো 0.25, 0.25। এবার টোটাল যোগফল কত আসছে 40.50। তোমরা কি বুঝছো এটা? আমাদের ভিডিওগুলা সবগুলা সংখ্যা পরিবর্তনের সূত্র যদি আমি একসাথে রেকর্ডিং করি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এক্ষেত্রে ভিউয়ার্সরা হয়তো আনইজি ফিল করবে। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে ভিডিওটার শেষে দেখবা একটা লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে আমার টোটাল প্রেজেন্টেশনটা পিডিএফ ফাইল আকারে তোমাদের ডিভাইসে এটা ডাউনলোড করে ফেলতে পারবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওর একদম শেষ পেজে লিঙ্কটা দিয়ে দিই, পিডিএফ লিঙ্ক, যাতে এটা তোমরা ডাউনলোড করে নিজেদের মোবাইলে দেখে করতে পারো। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি ধারাবাহিকভাবে সংখ্যা পদ্ধতির সবগুলো সূত্র এবং সব ধরনের পরিবর্তন তোমাদের